প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত তোমাদেরকে ওয়াইস পয়েন্ট একাডেমির এই নতুন পর্বে। আজকে আমরা তোমাদের ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর যে গণিত পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রশ্ন সংক্রান্ত এবং তার সমাধান সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। এই পরীক্ষার প্রশ্নে দেখো বন্ধুরা, প্রথমে তোমাদের 4টি কাজ দেওয়া আছে এবং 4টি কাজের প্রশ্ন এবং উত্তর দুটি নিয়ে আলোচনা করব। কাজ 1, সাশ্রয়ী হই সঞ্চয় করি। বন্ধুরা, এটি একটি জোড়ায় কাজ, যেখানে তোমাকে নির্দেশনা দেওয়া হয়েছে, বলা হয়েছে তোমাকে একটি টেবিল বানাতে হবে। যেই টেবিল বানানোর জন্য তোমাকে একটা খরচ নির্ধারণ করতে বলেছে, তুমি নিজে থেকে একটি খরচ নির্ধারণ করে নিবে এবং তোমাকে বলেছে যে তুমি প্রতি মাসে ওই টেবিলটি বানানোর জন্য কিছু টাকা সঞ্চয় করবে, অর্থাৎ জমা করবে, এবং তোমাকে হিসাব করতে বলছে কততম মাসে গিয়ে তুমি এই টেবিলটি বানাতে পারবে, অর্থাৎ টেবিলটি বানানোর মতো খরচ তোমার কাছে থাকবে। চলো বন্ধুরা, আমরা প্রথম প্রশ্নটি দেখিনি। কি বলেছে? সঞ্চয়ের হিসাব ছক আকারে লেখো। অর্থাৎ তুমি যে প্রত্যেক মাসে সঞ্চয় করবে তোমার টাকার পরিমাণটা, এটাকে আমাকে ছক আকারে লিখতে বলেছে। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, এখানে তোমাদের প্রশ্নে কি বলা হয়েছে? সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত দিয়ে দিয়েছে। কি শর্ত? প্রথম মাসে তুমি যত টাকা সঞ্চয় করবে, দ্বিতীয় মাসে ঠিক তার তত গুণ টাকা সঞ্চয় করতে হবে, এবং পরবর্তী প্রত্যেক মাসে তার আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয় টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। অর্থাৎ বিষয়টিকে তোমাকে একটি উদাহরণের মাধ্যমে দেখিয়েছে। যেমন ধরো, তুমি যদি প্রথম মাসে 3 টাকা সঞ্চয় করো, তাহলে পরের মাসে কয় টাকা সঞ্চয় করবে? 3 × 3, অর্থাৎ প্রথম মাসে যা সঞ্চয় করেছে পরের মাসে সেই তত গুণ টাকা তুমি সঞ্চয় করবে, অর্থাৎ আগের মাসের থেকে তার তত গুণ। অর্থাৎ 3 টাকা সঞ্চয় করেছিলাম, এখন 3 এর 3 গুণ, অর্থাৎ 9 টাকা আমি সঞ্চয় করব, তাই না? এটা বন্ধুরা 3 স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, 3 স্কোয়ার = 9। ঠিক তেমনি ভাবে ধরো, এর পরের মাসে তুমি কত টাকা সঞ্চয় করবে? 9 × 3 = 27, এভাবে তুমি টাকা সঞ্চয় করবে। যা হোক বন্ধুরা, তোমাকে এখানে বলেছে যে সঞ্চয়ের হিসাব ছক আকারে লেখো। এরপরে বলেছে সংখ্যাগুলোকে ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করো। বন্ধুরা দেখো, তোমাকে প্রথমে বলেছে যে এই যে তুমি টাকাটি সঞ্চয় করবে, সেটা কি করবে? সেই সঞ্চয়ের টাকাটির জন্য প্রথমে তুমি একটি পরিকল্পনা করবে যে তুমি কিভাবে টাকাগুলো সঞ্চয় করবে। সেই পরিকল্পনাটি আমরা এখানে উপস্থাপন করেছি। বন্ধুরা দেখে নাও। বন্ধুরা দেখো, আমি পরিকল্পনা কি করেছি। আমি পরিকল্পনা করেছি যে আমিও আমার সহপাঠী মিলে প্রথম মাসে 4 টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে আমরা প্রথম মাসে কয় টাকা সঞ্চয় করছি? আমরা মাত্র 4 টাকা। অর্থাৎ পরবর্তী মাসে এরকম আমার প্রত্যেকটি তত গুণ বাড়তে থাকবে, তাই না? এরপরে দেখো আমি কি বলেছি। ধরি টেবিলটির দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 32 ইঞ্চি। বন্ধুরা, তোমাকে যে টেবিলটি বানানোর জন্য টাকা সঞ্চয় করতে বলা হয়েছে, সেই টেবিলটির দৈর্ঘ্য প্রস্থ তোমাকে নিজের মতো করে দিয়ে নিতে হবে। ধরো আমি দিয়ে নিচ্ছি কত? 32 ইঞ্চি। এবং আমি ধরে নিয়েছি যে টেবিলটি বানানোর জন্য আমার খরচ পড়বে কত? 5460 টাকা। কত টাকা খরচ পড়বে? 5460 টাকা। এটা আমি মনে মনে ধরে নিয়েছি। এখন দেখো আমি কি লিখেছি। এটা কিন্তু আমার পরিকল্পনা বন্ধু, এটা কি আমার পরিকল্পনা। দেখো, প্রথম মাসে আমি সঞ্চয় করছি কত টাকা? 4 টাকা। দ্বিতীয় মাসে সঞ্চয় করেছি আমি 4 × 4 = 16 টাকা। তৃতীয় মাসে সঞ্চয় করেছি 16 × 4 = 64 টাকা। চতুর্থ মাসে সঞ্চয় করেছি 64 × 4 = 256 টাকা। পঞ্চম মাসে সঞ্চয় করেছি 256 × 4 = 1024 টাকা। এবং ষষ্ঠ মাসে সঞ্চয় করেছি আমরা, বন্ধুরা দেখো, ষষ্ঠ মাসে আমি সঞ্চয় করেছি কত টাকা? 1024 × 4 = 4096 টাকা। বন্ধুরা, এখানে তুমি একটা জিনিস দেখলে, কিন্তু একটা বিষয় তুমি লক্ষ্য করলে এটি সুস্পষ্ট যে একটা বিষয় কিন্তু খুবই সুস্পষ্ট বন্ধু। সেটা কি? দেখো, প্রথম মাসে আমি 4 টাকা সঞ্চয় করছি, পরবর্তী মাসে তার তত গুণ টাকা, অর্থাৎ 4 × 4 = 16 টাকা, যেটা প্রশ্নে আমার বলা হয়েছে। তার পরের মাসে কি? তৃতীয় মাসে কি? এই তার আগের মাসে যত টাকা সঞ্চয় করেছি, অর্থাৎ 16 টাকার সাথে একদম প্রথম মাসে আমি যত টাকা সঞ্চয় করেছি তার গুণ, অর্থাৎ 16 × 4 = 64। আবার দেখো, চতুর্থ মাসে কিভাবে সঞ্চয় করেছি? চতুর্থ মাসের আগের মাস, অর্থাৎ আগের মাসে 64 টাকা সঞ্চয় করেছি, সেই 64 টাকার সাথে 4 গুণ, অর্থাৎ একদম প্রথম মাসে যত টাকা রেখেছি তত গুণ, 256 টাকা। এরকম করে আমি ষষ্ঠতম মাসে আমি যত টাকা সঞ্চয় করেছি সেটা কি পেয়েছি? 1024 × 4, অর্থাৎ 4096 টাকা। 1024 × 4 = 4096 টাকা। বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্নটি কি বলেছিল মনে আছে? বলেছিল যে
তুমি যে এই যে নাম্বারগুলো পেয়েছো, এই যে সঞ্চয়ের টাকা, এগুলোকে ছক আকারে প্রকাশ করো। তাহলে বন্ধুরা আমাকে প্রথম প্রশ্নটা কি বলেছে, যে আমি যে সঞ্চয় করেছি টাকাগুলো তাকে ছক আকারে প্রকাশ করতে। দেখো বন্ধুরা, আমি টেবিল বা ছক আকারে এটা কি প্রকাশ করে দেখিয়েছি। একদিকে মাস লিখেছি আর একদিকে কি লিখেছি, সঞ্চয়ের টাকা। অর্থাৎ প্রথম মাসে সে সঞ্চয় করে 4 টাকা, দ্বিতীয় মাসে 16 টাকা, তৃতীয় মাসে 64 টাকা, চতুর্থতম মাসে 256 টাকা, পঞ্চম মাসে 1024 টাকা এবং ষষ্ঠ মাসে 4096 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আমাদের দ্বিতীয় প্রশ্নটি কি বলেছে? আমাদের দ্বিতীয় প্রশ্ন বলেছে আমরা যে এখানে সঞ্চয়ের টাকাগুলো পাচ্ছি, এই টাকাগুলোকে সূচক আকারে প্রকাশ করতে বলেছে। বন্ধুরা কি করতে বলেছে খেয়াল করো, আমাকে বলেছে সঞ্চয়ের যে টাকাগুলো আছে সেই টাকাগুলোকে সূচক আকারে প্রকাশ করো। তাহলে বন্ধুরা দেখো, আমি সূচক আকারে প্রকাশ করেছি। বন্ধুরা দেখো, সূচক আকারে প্রকাশ করার জন্য আমি কি করেছি, প্রথমে এই টাকাগুলোকে এই পাশে লিখেছি 4, 16, 64, 256, 1024, 4096। এরপরে কি তাকে 4 দিয়ে ভাগ করছি। যেমন 4কে আমি কি লিখতে পারি, 4 টু দি পাওয়ার 1। 4 টু দি পাওয়ার 1 মানে কি, 4 এর উপরে পাওয়ার 1 করলে 4 হয়। আবার দেখো 16কে আমি কি বলতে পারি, 4 4 16, অর্থাৎ 4 ইন্টু 4 16, যেটাকে আমি 4 স্কোয়ার বলতে পারি, তাই না বন্ধুরা? এরপরে দেখো 64কে আমি কি লিখেছি, 4 ইন্টু 4 ইন্টু 4, অর্থাৎ 4 4 16, 4 16 64, যেটাকে আমরা 4 টু দি পাওয়ার 3 লিখেছি, অর্থাৎ সূচক আকারে প্রকাশ করেছি। এরপরে দেখো 256, যাকে আমি লিখতে পারি 4 ইন্টু 4, অর্থাৎ 4 4 16, আর 4 দ্বিগুণ করলে হয় 64, আবার 4 দ্বিগুণ করলে হয় 256, যেখানে আমরা 4 টু দি পাওয়ার 4 লিখেছি। এরপরে দেখো 1024, যাকে আমি বলতে পারি 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, অর্থাৎ 5টা 4 একসাথে গুণ করলে আমি কি পাই, 1024, যাকে আমি লিখেছি 4 টু দি পাওয়ার 5। বন্ধুরা এরপরে দেখো আমি কি লিখেছি, 4096, এটাকে আমি কি লিখেছি, 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, অর্থাৎ 6টা 4কে গুণ করলে আমি কত পাই, 4096 পাই, যেটাকে আমি লিখেছি 4 টু দি পাওয়ার 6। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্নতে আমাকে বলেছিল সূচক আকারে প্রকাশ করতে, আমরা প্রত্যেকটি সঞ্চয়ের টাকাকে কি করেছি, তার সূচক আকারে এখানে প্রকাশ করে দিয়েছি। পরের প্রশ্নতে কি বলেছে বন্ধুরা, আমাকে 3 নম্বর প্রশ্নে বলেছিল, প্রশ্নটি বলেছিল যে আমি পঞ্চম মাসে কত টাকা সঞ্চয় করি। 3 নম্বর প্রশ্নে আমাকে কি বলেছিল বন্ধুরা, দেখো 3 নম্বর প্রশ্নে আমাকে বলেছে তুমি পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। আর 4 নম্বর প্রশ্নে বলেছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে। তাহলে বন্ধুরা দেখো, আমি ছক থেকেই নিয়ে নিয়েছি। পঞ্চম মাসে আমি কত টাকা সঞ্চয় করি, 1024 টাকা। তাহলে পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ 4 টু দি পাওয়ার 5 সমান 1024 টাকা। বন্ধুরা এবার আমাকে বলেছে যে 4 নম্বর প্রশ্নটি আমাকে কি বলেছে, আমাকে যে টেবিলটি তৈরি করতে হবে সেই টেবিলটি তৈরি করতে আমার মোট কত টাকা লাগবে। বন্ধুরা আমি কি ধরে নিয়েছিলাম, বন্ধুরা আমি ধরে নিয়েছিলাম যে আমার টেবিলটি তৈরি করতে মোট টাকা লাগবে 5460 টাকা। ঠিক আছে, এই 5460 টাকা আমি কয় মাসে সঞ্চয় করব। বন্ধুরা দেখো, আমি প্রথম থেকে 6 মাস পর্যন্ত টাকার সঞ্চয় হিসাব বের করেছি। প্রথম মাসে 4 টাকা, পরের মাসে 16 টাকা, পরের মাসে 64, তার পরের মাসে চতুর্থম মাসে 256 টাকা, 5 নং মাসে 1024 টাকা, 6 নং মাসে 4096 টাকা। বন্ধু দেখো আমি কি করেছি, এই প্রথম থেকে ষষ্ঠ মাস পর্যন্ত সবগুলো টাকা যে সঞ্চয় করেছি তাদেরকে কি করেছি, যোগ করেছি। যোগ করে কত টাকা পাচ্ছি, 5460 টাকা। আর আমি প্রশ্নে কি বলেছিলাম, যে আমি ধরে নিলাম যে আমার টেবিলটি তৈরি করতে মোট লাগে 5460 টাকা। তাহলে বন্ধুরা আমার কতক্ষণ সময় লাগবে, আমার মূলত এই 6 মাস লাগবে। কারণ দেখো আমি 6 মাসের সঞ্চয়ের টাকা হিসাব করে কত পাই, 5460, আর এই 5460 টাকাই তো আমার লাগবে টেবিলটি তৈরি করতে। তার মানে পরিকল্পনা অনুযায়ী আমার টেবিলটি তৈরি করতে সময় লাগবে 6 মাস। আশা করি তোমরা এই প্রথম কাজের শেষ নম্বর অর্থাৎ 4 নম্বর প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা দেখব কাজ 2, পরিমাপে দক্ষতা বাড়ায়। বন্ধুরা কাজ 2 বা পরিমাপে দক্ষতা বাড়ায় কি বলা আছে, তোমাদেরকে একটি দলগত কাজ করতে দেওয়া হয়েছে। দলগত কাজে বলা হয়েছে কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। বন্ধুরা মনে রাখবে, এমন একটি ত্রিমাত্রিক বস্তু যার দৈর্ঘ্য এবং প্রস্থ এবং উচ্চতা তিনটি সমান, তাকে আমরা বলি একটি ঘনক। তাকে আমরা কি বলি, একটি ঘনক। তাহলে বন্ধুরা দেখো আমি প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্নে কি বলেছে, তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। মানে তুমি যে এই মাত্র মডেলটি তৈরি করার কথা বলা হয়েছে সেই মডেলটি কি আকৃতির হবে সেটি তোমাকে বলা হয়েছে। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখো, তৈরিকৃত মডেলটির আয়তন এবং একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তারপরে বলা হয়েছে তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও। অর্থাৎ তোমাকে এই যে তোমার ঘনক আছে এই ঘনকের সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। বন্ধুরা এরপরে আমাকে আরো দুটি কোশ্চেন বলা হয়েছে, কি কি আমরা দেখে নিই।
বন্ধুরা দেখো, আমাদের 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সাশ্রয় হই ও সঞ্চয় করি এই উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। এর 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সাশ্রয় সঞ্চয় করি এই উল্লিখিত টেবিলটি অর্থাৎ টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো। বন্ধুরা চলো এগুলোর উত্তরগুলো আমরা দেখে নিই এক এক করে। বন্ধুরা তাহলে আমাদের প্রথম প্রশ্নটি কি ছিল? প্রথম প্রশ্নে বলা হয়েছিল যে আমরা যে মডেলটি তৈরি করছি ত্রিমাত্রিক যে মডেলটি আমরা তৈরি করছি সেটি কি জ্যামিতিক আকৃতির। বন্ধুরা দেখো আমি উত্তরে কি লিখেছি, যেহেতু এটি ত্রিমাত্রিক মডেল এবং এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি সমান, তাই এটি কি, এটি একটি ঘনক আকৃতি। তাহলে এটি কি আকৃতির? ঘনক আকৃতি। আমরা প্রথম প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। বন্ধুরা আমাকে দ্বিতীয় প্রশ্ন বলেছিল যে তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বন্ধুরা আমাকে প্রথমে কি বের করতে বলেছে? তৈরিকৃত মডেলটির আয়তন অর্থাৎ ঘনকটির আয়তন। বন্ধুরা এখানে আমি ধরে নিলাম যে ঘনকের দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ 10 ইঞ্চি, উচ্চতাও 10 ইঞ্চি। যেহেতু আমাকে বলাই হয়েছে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাই এর দৈর্ঘ্য যেহেতু 10 ইঞ্চি ধরেছি মনে মনে, প্রস্থকেও 10 ইঞ্চি ধরে নিচ্ছি আর উচ্চতাকেও 10 ইঞ্চি ধরে নিচ্ছি। এই তিনটি বিষয় ধরে নিয়ে আমি ঘনকের আয়তন কত বের করলাম? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। বন্ধুরা মনে রাখবে এটি হচ্ছে ঘনকের আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। কি কি পেলাম? 10 ইন্টু 10 ইন্টু 10, এই তিনটি মান বসালাম। কত বেরোলো? 1000। তার মানে ঘনকের আয়তন কত বন্ধুরা? এই তিনটাকে একসাথে গুণ করলে পাই 1000, যেটাকে আমরা ঘন ইঞ্চি বলবো। তার মানে বন্ধুরা আমরা ঘনকের আয়তন পেয়ে গেলাম। তাহলে আমাকে এই প্রশ্নের দ্বিতীয় অংশে কি বের করতে বলেছে? এই ঘনকটির একটি তলের ক্ষেত্রফল। বন্ধুরা ঘনকের কিন্তু মোট 6টি তল থাকে। বন্ধুরা কয়টি তল থাকে ঘনকের? 6টি তল। 6টি তলের মধ্যে আমাকে যে কোনো একটি তলের ক্ষেত্রফল বের করতে বলেছে। তার মানে আমি একটি তলের ক্ষেত্রফল যদি বের করতে চাই, ধরো যেই তলের মধ্যে দৈর্ঘ্য প্রস্থ আছে সেই তলের ক্ষেত্রফল বের করব। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে আমি তলের ক্ষেত্রফল বের করলাম। দৈর্ঘ্যের মানও 10, প্রস্থের মানও 10, তাহলে তলের ক্ষেত্রফল কি হবে? 10 ইন্টু 10 অর্থাৎ 100 বর্গ ইঞ্চি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা এখানে একটি বিষয় লক্ষণীয়, যখন আমি তোমাকে আয়তন বের করতে বলেছি তখন দেখো উত্তরটা কিন্তু ঘন ইঞ্চিতে বের হয়েছে, আর যখন মাত্র একটি তলের ক্ষেত্রফল বের করতে বলেছি আমরা রেজাল্টটা কি, উত্তরটা কি বর্গ ইঞ্চিতে বের হয়েছে। তার মানে আমরা ক্ষেত্রফলের উত্তরটাকে বর্গ দিয়ে ব্যবহার করব আর আয়তনের উত্তরটিকে ঘন দিয়ে বের করব। আশা করি তোমরা কাজ 2 এর 1 আর 2 নাম্বার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। এবার চলো আমরা 3 নাম্বার প্রশ্নেতে যাই। বন্ধুরা 3 নম্বর প্রশ্নে আমাকে বলা হয়েছে আমাদের যে উক্ত মডেলটি অর্থাৎ যে ঘনকটি রয়েছে সেটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বের করো। বন্ধুরা একটি বিষয় খেয়াল করেছো তোমরা? আমি তোমাকে এর আগেও বললাম যে একটি ঘনকের 6টি তল থাকে। কয়টি তল থাকে? 6টি তল। নিশ্চয়ই তোমাদের বাসায় কিউব আছে আর তোমরা কিউব দিয়ে খেলাধুলা করেছো। তোমরা যদি কিউবের তল বিবেচনা করো দেখবে যে 6টি তল আছে, তাই না? এবার এই 6টি তলের আমাকে কি বলেছে? 6টি তলের ক্ষেত্রফল বের করো, অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের যেহেতু 6টি তল, তাহলে 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি আমাকে বের করতে বলেছে। তাহলে বন্ধুরা আমি দেখো কি বলেছি, ঘনকের রয়েছে মোট 6টি তল, যার মধ্যে প্রথম দুটি তলের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে। অন্য দুটি তলের ক্ষেত্রফল হবে প্রস্থ ইন্টু উচ্চতা দিয়ে, এবং বাকি দুটি তলের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা দিয়ে। তাহলে বন্ধুরা আমি এই তলগুলোর ক্ষেত্রফল কিভাবে পাচ্ছি দেখে নিয়েছো? বন্ধুরা তাহলে দেখো আমি কি লিখেছি, ঘনকের মোট 6টি তল রয়েছে, যার দুটির তলের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু 2। অর্থাৎ আমার ধরো আমি এমন একটি তল বিবেচনা করলাম যার শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থ আছে। এখন বন্ধুরা শুধু এরকম একটা তল নয়, 2টা তল আছে, তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু 2, এর মাধ্যমে আমি দুটি তলের ক্ষেত্রফল পাবো। বাকি দুটি তলের ক্ষেত্রফল কি পাবো? যেই তলের মধ্যে শুধু প্রস্থ আর উচ্চতা আছে তাদের দিয়ে আমি ওই তলগুলোর ক্ষেত্রফল পাবো। যেহেতু দুটি তল তাই 2 দিয়ে গুণ করেছি। আবার দেখো আর বাকি দুটি তলের ক্ষেত্রফল কি হবে? যেই তলের মধ্যে দৈর্ঘ্য আর উচ্চতা আছে সেই তলগুলোর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, আর যেহেতু দুটি তল তাই 2 দিয়ে গুণ করলাম। তাহলে দেখো সুতরাং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কেমনে বের করলাম? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ অর্থাৎ এই তলগুলোর ক্ষেত্রফল, আবার বাকি দুটার ক্ষেত্রফল অর্থাৎ 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, আর বাকি দুটিগুলোর ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এইভাবে করে আমি প্রত্যেকটি তলের ক্ষেত্রফল বের করে ফেললাম। তাহলে কি পেলাম আমরা? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ 2
ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা যোগ 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এবং প্রত্যেকের মান বসিয়ে দিলাম। দৈর্ঘ্যের মান 10, প্রস্থের মান 10, আবার প্রস্থের মান 10, উচ্চতার মান 10, আবার দৈর্ঘ্যের মান 10, উচ্চতার মান 10, প্রত্যেকের মান বসিয়ে দিলাম। তাহলে দেখো 10 10 কে 100, 100 ইন্টু 2 200, আবার দেখো 10 10 কে 100, 100 ইন্টু 2 200, 10 10 কে 100, 100 ইন্টু 2 200, দেখেছো তিনটা 200 এসেছে, সবগুলোকে যোগ করলে আমি কি পাই 600, অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি 600 বর্গ ইঞ্চি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা এখন আমরা কাজ 2 এর পরবর্তী 4 এবং 5 নম্বর কোশ্চেনের উত্তর দেখব। বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কাজ 2 এর 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, বলা হয়েছে আমরা যে কাজ 1 এর টেবিলটা পেয়েছিলাম সেই টেবিলটার একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং এই যে ঘনকটা পেলাম এই ঘনকের এই মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। তাহলে আমাকে কি বলেছে, টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং মডেলের, অর্থাৎ এই মডেলটা তো ঘনকের মডেল, তাই এই ঘনকের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এদের অনুপাত বের করতে বলেছে। তাহলে আমি প্রথমে কি করলাম, ওই টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল বের করলাম। বন্ধুরা তোমরা খেয়াল করেছো কিনা, আমি কিন্তু প্রথমেই যখন প্রথম কাজ 1 এর উত্তরগুলো লিখেছি আমি কিন্তু সেখানে বলেই দিয়েছি যে টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 32 ইঞ্চি। আমি কত বলে দিয়েছিলাম, টেবিলের দৈর্ঘ্য কিন্তু আমি 32 ইঞ্চি বলে দিয়েছিলাম। তাহলে দেখো, এবং আমার প্রশ্নে বলা হয়েছে যে টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ কি সমান, তাহলে টেবিলে এরকম একটি আমি পৃষ্ঠের ক্ষেত্রফল কি পেলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই 32 ইন্টু 32 মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বন্ধুরা দেখো আমার তাহলে আমি কি পেলাম, আমি এই টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল কিভাবে বের করলাম, দৈর্ঘ্য এবং প্রস্থ, অর্থাৎ টেবিলের দৈর্ঘ্য প্রস্থকে গুণ করে। আর আমরা জানি যে টেবিলটির দৈর্ঘ্য যা প্রস্থ তা, আর আমি মনে মনে ধরে নিয়েছিলাম যে টেবিলটির দৈর্ঘ্য হচ্ছে 32 ইঞ্চি, তাহলে প্রস্থ 32 ইঞ্চি, আর এই দুটোকে গুণ করলে কত পাই 1024 ইঞ্চি। তাহলে টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল কি পেলাম 1024 বর্গ ইঞ্চি। এবার আমি তো ওই টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল পেলাম, আর কি বলেছে মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ মডেলটি ছিল ঘনকের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল। আমি কি পেলাম 10 ইন্টু 10 সমান 100 বর্গ ইঞ্চি, অর্থাৎ এখানেও কিন্তু আমি সেই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ব্যবহার করেছি, অর্থাৎ দৈর্ঘ্য 10 আর প্রস্থও কি 10 ইঞ্চি, গুণ করলে কি হয় 100 বর্গ ইঞ্চি, এবং এদের অনুপাত বের করতে বলেছে। তাহলে আমি কি করলাম, লিখলাম যে টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত পেয়েছিলাম 1024 ইঞ্চি, তাহলে সমান সমান দিয়ে 1024 লিখলাম, অনুপাত চিহ্ন দিয়ে মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল কত পেলাম 100, তাহলে 100 বর্গ ইঞ্চি দিলাম। এরপরে এই অনুপাতটিকে আমি ভাগ আকারে দেখালাম, তাহলে কি লিখলাম 1024/100। এরপরে বন্ধুরা আমি উভয়টিকে অর্থাৎ উপরে এবং নিচে 4 দিয়ে ভাগ করলাম, ভাগ করে কি পেলাম নিচে 25 আর উপরে কি পেলাম 256, আর এই 256/25 কে আমি আবার অনুপাত আকারে দেখালাম, অর্থাৎ 256:25। এটি হচ্ছে আমার উত্তর, অর্থাৎ একটি টেবিলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের উত্তর কি 256:25। আশা করি তোমরা 4 নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো। এবার বন্ধুরা দেখো 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছিল টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল এবং মডেলের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত শতকরায় বের করতে, শতকরা কত হবে। বন্ধুরা আমরা প্রশ্নটিকে আবার একটু দেখে নিই। বন্ধুরা খেয়াল করো, আমাকে প্রশ্ন বলেছে সাশ্রয় হয়ে সঞ্চয় করি এ উল্লিখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করতে বলেছে। অর্থাৎ বন্ধুরা আমি কি করব, প্রথমে আমি বের করব যে টেবিলটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত বের হয়। তাহলে বন্ধুরা আমি কি করলাম দেখো, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা এই কাজ 2 এর 3 নম্বর প্রশ্নটিতে যেরকম এই মডেলটির অর্থাৎ ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করেছি মনে আছে, ঠিক তেমনি ভাবে আমরা টেবিলেরও সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বের করব। আর সেটা কিভাবে বের করব দেখো, আমি ডিরেক্ট অ্যান্সারটা লিখে দিয়েছি, আমি এখানে ডিরেক্ট আনসারটি লিখে দিয়েছি। কি লিখেছি, টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু 32 এটার মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, যোগ 32 × 8 এটার মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, যোগ 32 × 8 এটা হচ্ছে প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ ইন্টু উচ্চতা, আবার দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, এবং সবাই কি 2 দিয়ে গুণাকারে আছে। সবকিছু মিলিয়ে আমি টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত পেলাম 3072 বর্গ ইঞ্চি। কত পেলাম বন্ধুরা 3072 বর্গ ইঞ্চি। এটি হচ্ছে টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। এবং আমরা 3 হতে পাই, এই কাজ 2 এর 3 হতে কি পাই, মডেলের সমগ্র তলের ক্ষেত্রফল কত পাই 600 বর্গ ইঞ্চি, তাই না। আমরা তার মানে মডেলের সমগ্র তলের ক্ষেত্রফল 600 বর্গ ইঞ্চি, এটা 3 নম্বর প্রশ্নেই পাই। আর এইমাত্র কি বের করলাম, টেবিলের সমগ্র
সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, যেখানে আমি টেবিলের উচ্চতাকে 8 ইঞ্চি ধরে নিচ্ছি, ধরে আমি কি পাচ্ছি, টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 3072 বর্গ ইঞ্চি। এবার এই দুটাকে কি করতে বলছে, দেখো আমি প্রশ্নের উত্তরে চলে আসলাম। কি করতে বলেছে, আমার মূল প্রশ্নের উত্তরটা, টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্রতলের ক্ষেত্রফলের শতকরা হিসাব করো। তাহলে বন্ধুরা আমাকে যার সাপেক্ষে বলবে আমি তাকে কি লিখবো, নিচে লিখবো। তাহলে কার সাপেক্ষে, টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সাপেক্ষে। তাহলে টেবিলের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত, 3072, তাহলে আমি 3072 এর সাপেক্ষে, তাহলে 3072কে আমি নিচে ভাগ আকারে লিখেছি। কার বের করতে বলেছে, তৈরিকৃত মডেলটির সমগ্রতলের ক্ষেত্রফলকে শতকরা হিসাব করতে বলেছে। তাহলে কার শতকরা বের করতে বলেছে, তৈরিকৃত মডেলটির সমগ্রতলের ক্ষেত্রফলের শতকরা। তাহলে তৈরিকৃত মডেলটির সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 600, তাহলে উপরে 600 আসবে। তাহলে যার শতকরা সে উপরে আর যার সাপেক্ষে সে নিচে। তাহলে মডেলটির সমগ্রতলের ক্ষেত্রফলের শতকরা বের করতে বলেছে যার মান 600, এবং যার সাপেক্ষে অর্থাৎ টেবিলের সমগ্র পৃষ্ঠের সাপেক্ষে সে হচ্ছে 3072। এবং যেহেতু বন্ধুরা আমাকে শতকরা বের করতে বলেছে, আমি কি করেছি, 100 দিয়ে গুণ করেছি এবং পার্সেন্টেজ চিহ্নটি দিয়েছে। বন্ধুরা তোমরা যদি এটি ক্যালকুলেটরে বসাও তাহলে তোমরা কি পাবে, 19.53% উত্তর পাবে। আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা 3 নম্বর প্রশ্নে যাব। বন্ধুরা দেখো 3 নম্বর প্রশ্নে আমাকে কি বলা হয়েছে, অর্থাৎ কাজ 3 গাণিতিক সূত্র যাচাই করে দেখি। বন্ধুরা এখানে আমাকে, এটি একটি একক কাজ এবং এখানে আমাকে বলেছে যে তুমি দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটি একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে যে কোনো একটি সূত্রকে প্রমাণ করো। অর্থাৎ বন্ধুরা একটু আগে যে আমরা ঘনক তৈরি করেছিলাম, সেই ঘনকের যে কোনো একটি পৃষ্ঠের সমান একটি কাগজ কেটে নিয়ে আমার সেখানে আমাকে একটি সূত্রকে প্রমাণ করতে বলেছে সেই কাগজের উপরে। বন্ধুরা আমাকে 4টি সূত্র দেওয়া আছে প্রশ্নে। দেখো প্রথম সূত্রে কি বলেছে, a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a - b হোল স্কয়ার প্লাস 4ab। এছাড়া আরো 3টি সূত্র দেওয়া আছে। দেখো বন্ধুরা দ্বিতীয় সূত্রটি বলা হয়েছে a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তৃতীয় সূত্রটি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a + b হোল স্কয়ার মাইনাস 2ab। আর চতুর্থতম সূত্রটি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু a + b + c হোল স্কয়ার মাইনাস 2 * ab + bc + CA। বন্ধুরা এখানে তোমাকে 4টি সূত্র দেওয়া আছে, কিন্তু তোমাকে বলা হয়েছে যে একটি সূত্রকে প্রমাণ করে দেখাও, যে কোনো একটি সূত্র। বন্ধুরা আমরা কি করব জানো, আমি তোমাদেরকে এখানে প্রথম সূত্রটিকে প্রমাণ করে দেখিয়েছি। আমি তোমাদেরকে এই 1 নম্বর সূত্র অর্থাৎ a + b হোল স্কয়ার সমান সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটিকে আমি প্রমাণ করে দেখিয়েছি। এটা হচ্ছে গিয়ে 1 নম্বর সূত্র। তোমরা এই সূত্রটি প্রমাণ করবে। তাহলে বন্ধুরা দেখো আমি কাজ 3 কাগজ কেটে প্রমাণ করো। আমি কি লিখলাম, a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a - b হোল স্কয়ার প্লাস 4ab। বন্ধুরা এটি হচ্ছে গিয়ে প্রথম কোশ্চেনটি, এটি কি প্রথম কোশ্চেনের উত্তর। প্রথম সূত্রটিকে আমরা প্রমাণ করছি। তাহলে দেখো প্রথমে আমি কি করব, প্রথমে আমরা ওই ঘনকের একটি পৃষ্ঠের একটি বর্গাকৃতির কাগজ কেটে নিব, তাই না? যে কোনো সাইজের জায়গায় কি হবে, ওই ঘনকের একটি পৃষ্ঠের সাইজের বর্গাকৃতি কাগজ কেটে নেব। তাহলে বন্ধুরা আমরা প্রথমে ঘনকের একটি পৃষ্ঠের সমান সাইজের একটি বর্গাকৃতির কাগজ কেটে নিই। এরপরে নিচের চিত্র যে আমি এঁকেছি এই চিত্রের মতো করে তোমাকে কি করতে হবে, a - b বাহু দ্বারা চিহ্নিত করি। তাহলে দেখো বন্ধুরা আমি a থেকে b, এই যে এতটুকুকে আমি a থেকে এতটুকু পর্যন্ত আমি a বাহু চিহ্নিত করেছি। আবার দেখো এতটুকুকে b বাহু, আবার এতটুকুকে b বাহু চিহ্নিত করেছি। তাহলে দেখো এই পুরোটা কি, এই a থেকে এই পর্যন্ত হচ্ছে পুরোটা a বাহু। তাহলে এই a থেকে এতটুকু বাহু কি, এই যেহেতু এটা a থেকে এই b বাহুটুকু বাদ দিয়েছে তাহলে এটুকুর মান হবে a - b। আবার দেখো এই a বাহুর সাথে মানে এতটুকুর সাথে যখন আমি এতটুকুকে যোগ করছি তখন সেটা কি হচ্ছে a + b। এভাবে তুমি চিহ্নিত করে নিবে a + b a - b b b, ঠিক এই পাশেও একইভাবে চিহ্নিত করে নিবে। তাহলে বন্ধুরা দেখো আমি এরকম কয়টা বর্গক্ষেত্র পাবো, এখানে মোট 9টি বর্গক্ষেত্র পাবো। ক্ষেত্রগুলোর ক্ষেত্রফলকে a ও b সাহায্যে আমরা প্রকাশ করব এবং পরিশেষে আমরা a + b হোল স্কয়ার সমান সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab এটি প্রমাণ করব। তাহলে দেখো আমরা চিত্র হতে কি পাই বন্ধুরা, চিত্র হতে পাই যে এই সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল সমান সমান কি, ক্ষেত্রের বড় বর্গের ক্ষেত্রফল অর্থাৎ এই যে এই বর্গটার ক্ষেত্রফল যোগ 4টি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। বন্ধুরা আয়তাকার ক্ষেত্রগুলো কোনগুলো, দেখো বন্ধুরা এটি হচ্ছে আয়তাকার ক্ষেত্র, এটি হচ্ছে আয়তাকার ক্ষেত্র, এটি হচ্ছে আয়তাকার, এটি হচ্ছে আয়তাকার। তাহলে এই 1 2 3 4 আমার কাছে 4টা আয়তাকার ক্ষেত্র রয়েছে, একটা অনেক বড় বর্গক্ষেত্র রয়েছে।
আর দেখো ছোট ছোট চারটা বর্গ আছে না, একটা দুইটা তিনটা চারটা, এই চারটা বর্গ, তার মানে এই সবগুলোর যোগফল কি পুরা আয়তাকার ক্ষেত্রফলের, পুরো এই বর্গাকার ক্ষেত্রফলের ক্ষেত্রফল না? জি বন্ধুরা, হ্যাঁ। তাহলে বন্ধুরা দেখো আমি এই পাশে আর একটা চিত্র এঁকেছি এবং এগুলোর নামকরণ করেছি। যেমন এই ক্ষেত্রফলটির মান কত, a মাইনাস বি হোল স্কোয়ার। কেন? এই বর্গটার দেখো তো, এই বর্গটার একটা বাহুর মান কি a মাইনাস বি, আর তাহলে ক্ষেত্রফল কি হবে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি। কারণ কি বন্ধুরা, আমরা জানি যে বর্গের ক্ষেত্রফল কি বাহু ইন্টু বাহু, তাহলে একটা বাহু a মাইনাস বি হলে ক্ষেত্রফল কি হবে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, যাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ার বলতেছি। আবার বন্ধুরা দেখো, আমার এই প্রত্যেকটা এই ছোট ছোট যে বর্গ রয়েছে এদের প্রত্যেকের আমার বাহুর মান কত বি না, তাহলে এদের ক্ষেত্রফল কি হবে বি স্কোয়ার। তাহলে দেখো এটার মানও বি স্কোয়ার, এটার মানও, এটার মানও, এটার মানও, সবগুলোর মান কি হবে বি স্কোয়ার। আবার দেখো আমার আয়তাকৃতির চারটা আমার ক্ষেত্রফল রয়েছে, তাই না? এই ক্ষেত্রফলগুলোর ক্ষেত্রফল আমি এই আমার এই আয়তকার ক্ষেত্রগুলো আমার ক্ষেত্রফল বের করব কিভাবে। দেখো আমার এই আয়তটার আমার দৈর্ঘ্য হচ্ছে a মাইনাস বি আর প্রস্থ হচ্ছে বি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কি a মাইনাস বি ইন্টু বি, সেম এটার জন্য a মাইনাস বি ইন্টু বি। আবার এখানেও দেখো দৈর্ঘ্য বি প্রস্থ a মাইনাস বি গুণ করলে a মাইনাস বি ইন্টু বি, আবার দৈর্ঘ্য এখানে বি প্রস্থ কি a মাইনাস বি গুণ করলে কি a মাইনাস বি ইন্টু বি। তার মানে আমাকে কি বলেছে, তাহলে আমাকে কি করতে হবে, এই পুরাটার ক্ষেত্রফল অর্থাৎ a প্লাস বি, এই পুরো বাহুটা কি বলতো বন্ধুরা, এই পুরো বর্গের বাহুটা কি a প্লাস বি না, এতটুকু a তার সাথে এক্সট্রা এই বিটা যোগ করলে a প্লাস বি। তার মানে এই পুরো বর্গাকৃতির বাহুর যোগফল কি, মানে বাহুর মান কি a প্লাস বি, এটাকে ক্ষেত্র, এটার বর্গ করলে কি হয় a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি প্রমাণ করব, এখানে যতগুলো ছোট ছোট মানে আরো বর্গ আছে ভিতরে, এই সবগুলো বর্গের ক্ষেত্রফল কিংবা আয়তাকার আকৃতির ক্ষেত্রফলকে যোগ করলে কি পাবো, এই পুরাটার ক্ষেত্রফল পাবো, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের মান পাবো। তাহলে সমান সমান কি লিখেছি দেখো, প্রথমে এই প্রথম বর্গটির ক্ষেত্রফল লিখেছি অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে এই চারটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করেছি অর্থাৎ এই প্রথমটার a মাইনাস বি ইন্টু বি, দ্বিতীয়টার a মাইনাস বি ইন্টু বি, আবার এই তৃতীয়টার a মাইনাস বি ইন্টু বি, আর চতুর্থটার a মাইনাস বি ইন্টু বি। অর্থাৎ প্রত্যেকটা বাহুর কি আয়তার কি করেছি, ক্ষেত্রফলকে যোগ করেছি। এরপরে এই চারটা বাহুর বর্গের ক্ষেত্রফল অর্থাৎ বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, দেখো বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার আমি কি করে দিয়েছি, যোগ করে দিয়েছি। এগুলো হচ্ছে ছোট ছোট চারটা বর্গের ক্ষেত্রফল, ঠিক আছে। তারপরে এই এইটা হচ্ছে গিয়ে এই ক্ষেত্র বড় বর্গের ক্ষেত্রফল a মাইনাস বি হোল স্কোয়ার, কি a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে বড় বর্গের ক্ষেত্রফল, আর ছোট চারটি বর্গের ক্ষেত্রফল হচ্ছে এই যে বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার, এই চারটা বি স্কোয়ার। আর মাঝখানে যেগুলো আছে সেগুলো কি চারটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে বন্ধুরা। এই সবগুলোকে তুমি যোগ করে কি পাবে, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab প্রমাণিত। আশা করি তোমরা এই 3 নম্বর কাজটি বুঝতে পেরেছো। বন্ধুরা এখন আমরা 4 নাম্বার প্রশ্নটি কাজ 4 নাম্বারের দিকে যাব। তোমাদের 4 নাম্বার কাজে কি বলা আছে বন্ধুরা, দেখো জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। এখানে তোমাকে বলেছে A4 সাইজের কিংবা যে কোনো একটি আয়তাকৃতির একটি কাগজ নাও, এক টুকরো কাগজ নাও এবং কাগজটিকে কর্ণ বরাবর কেটে দুটি অংশে ভাগ করো। বন্ধুরা আমরা যদি একটি আয়তকের একটি কাগজকে, ধরো একটি আয়তক্ষেত্রকে যদি আমরা কর্ণ বরাবর এরকম কেটে যদি আমি কি করি, কর্ণ বরাবর যদি কেটে দুটি অংশে ভাগ করি, তাহলে এই অংশে একটি সমকোণী ত্রিভুজ তৈরি হবে আর এই অংশ কি হবে, একটি সমকোণী ত্রিভুজ তৈরি হবে। তো আমাকে প্রথম প্রশ্নটি কি বলেছে, কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে। ওই যে বন্ধুরা বললাম, তুমি যদি একটি আয়তক্ষেত্রকে যদি কর্ণ বরাবর কেটে নাও, কি তৈরি হবে, একটি সমকোণী ত্রিভুজ তৈরি হবে। তাহলে দেখো বন্ধুরা আমি উত্তরে কি লিখেছি, কেটে নেওয়া অংশ দুটি সমান দুটি সমকোণী ত্রিভুজকে নির্দেশ করে। অর্থাৎ তুমি যখন একটি আয়তক্ষেত্রকে কর্ণ বরাবর কাটবে, তুমি দুটি সমান সমকোণী ত্রিভুজ পাবে, সমান আকৃতির দুটি সমকোণী ত্রিভুজ পাবে। প্রথম প্রশ্নে আমাকে বলেছে যে এই সমকোণী ত্রিভুজদের বৈশিষ্ট্য লেখো। অর্থাৎ দেখো বন্ধুরা আমি এখানে বৈশিষ্ট্য লিখেছি, আমি 3টি বৈশিষ্ট্য দিয়েছি সমকোণী ত্রিভুজের। প্রথম বৈশিষ্ট্য কি দেখো বন্ধুরা, এদের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, এটির একটি কোণ সমকোণ বা কত 90 ডিগ্রি। পরে কি দিয়েছি বন্ধুরা, দেখো সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ বাহুকে অতিভুজ বলে। তার মানে এই যে একটি সমকোণী ত্রিভুজ, এর সব থেকে বড় বাহুকে আমি কি বলবো, অতিভুজ। এটি সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। এরপরে কি লিখেছি দেখো বন্ধুরা, সমকোণ সংলগ্ন বাহু দুটির একটি হচ্ছে লম্ব, অপরটি কি ভূমি। তার মানে সমকোণী ত্রিভুজে তুমি যে সমকোণটি পাবে তার দুটি বাহু, একটি হচ্ছে গিয়ে ভূমি বাহু আর একটা কি লম্ব বাহু। এই 3টি হচ্ছে গিয়ে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। এটি হচ্ছে তোমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ ওই জ্যামিতিক আকৃতির বৈশিষ্ট্য লেখো।
এরপরে বন্ধুরা দেখো তোমাকে দ্বিতীয় কোশ্চেনে কি বলেছে, চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল করো। অর্থাৎ তুমি যে সমকোণী ত্রিভুজটি পাচ্ছ এটার যে কোণগুলো আছে এই কোণগুলোকে পরিমাপ করতে বলেছে। কিসের সাহায্যে? চাঁদার সাহায্যে। বন্ধুরা তোমরা চাঁদার সাহায্যে কোণগুলো পরিমাপ করে নিবে। তোমরা যদি কোণগুলো পরিমাপ করো তাহলে তোমরা এরূপে কোণগুলো পাবে। বন্ধুরা তোমরা যে কোণগুলো কিভাবে পাবে, তোমরা এখানে একটি কোণ পাবে যেটাকে বলা হবে 90 ডিগ্রি, তোমরা এই বরাবর একটি কোণ পাবে যেটি হবে 45 ডিগ্রি, এবং ঠিক এই বরাবরও একটি কোণ পাবে যেটাকে বলা হবে কি 45 ডিগ্রি। তার মানে তোমরা তিনটা কোণ পাচ্ছ। কি কি? একটি হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, আর একটা হচ্ছে এই পাশে 45 ডিগ্রি, এই পাশে 45 ডিগ্রি। এবং তোমাকে বলা হয়েছে যে এই চাঁদার সাহায্যে এই কোণগুলোর পরিমাপ করে যোগফল করো, অর্থাৎ এই তিনটা কোণকে যোগ করতে বলেছে। তো ধরো আমি এরকম একটা চিত্র এঁকে নিলাম যেখানে আমি ত্রিভুজ ABC নামকরণ করলাম, যেখানে এ কোণ 45 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি, সি কোণ 45 ডিগ্রি। এবার দেখো আমি কি করলাম, প্রত্যেকটির নাম লিখলাম, এ কোণ 45, বি কোণ 90, সি কোণ 45। তিনটি কোণের সমষ্টি করলাম 45 যোগ 90 যোগ 45, সবগুলো যোগ করে কি পেলাম? 180 ডিগ্রি পেলাম। তাহলে বন্ধুরা তোমরা যদি চাঁদার সাহায্যে এরকম তিনটি কোণকে পরিমাপ করো, একটাকে 90 পাবে, একটাকে 45 পাবে, আর একটাকে 45 পাবে, এবং তিনটিকে যোগ করলে তোমরা একসাথে কি পাবে? 180 পাবে। তার মানে তোমরা আশা করি দ্বিতীয় নম্বর প্রশ্ন উত্তরটিও বুঝে গেছো। অর্থাৎ এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এবার বন্ধুরা আমরা 3 নম্বর কোশ্চেনটি দেখি। বন্ধুরা দেখো 3 নম্বর কোশ্চেনে আমাকে বলা হয়েছে 2 নংয়ে উল্লেখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। অর্থাৎ তুমি এইমাত্র 2 নংয়ে যে একটি আকৃতি পেয়েছো, অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ, এর যে বাহুগুলো রয়েছে সেই বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ধরতে বলেছে, ধরে তোমাকে প্রকৃত ভগ্নাংশ বের করতে বলেছে। বন্ধুরা খেয়াল করো, এখানে আমাকে প্রকৃত ভগ্নাংশ বলেছে, অপকৃত ভগ্নাংশ নয়। তাহলে আমি প্রকৃত ভগ্নাংশ বের করব এবং এই প্রকৃত ভগ্নাংশগুলোকে আমার তৈরি করতে বলেছে। চলো বন্ধুরা আমরা প্রকৃত ভগ্নাংশ তৈরি করি। বন্ধুরা আমরা ধরে নিচ্ছি যে এই ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। তাহলে দেখো বন্ধুরা এই সমকোণী যে ত্রিভুজটা আমি এঁকেছিলাম এর একটি বাহুকে 3 সেন্টিমিটার, অপর বাহুটিকে 4 সেন্টিমিটার এবং সব থেকে বড় বাহুকে আমি 5 সেন্টিমিটার নামকরণ করলাম। এই তিনটি মানকে আমি হিসাব করে যদি এই তিনটি মানকে আমি একবার হর এবং একবার লব হিসেবে ধরি তাহলে আমি তিনটা প্রকৃত ভগ্নাংশ পাই। বন্ধুরা আমরা কয়টা প্রকৃত ভগ্নাংশ পাই? তিনটা। কি কি? 3/4, 4/5 আর 3/5। তাহলে আমি তোমার যে 3 নম্বর কোশ্চেনটি বলেছিল যে এই ত্রিভুজের অর্থাৎ এই যে তোমার যে আকৃতিটি অর্থাৎ একটি সমকোণী ত্রিভুজ এর যে বাহুগুলো রয়েছে তাকে লব ও হর হিসেবে ধরে প্রকৃত ভগ্নাংশ বের করো। আমরা তিনটা প্রকৃত ভগ্নাংশ পাই। কি কি? 3/4, 4/5 আর 3/5। এরা হচ্ছে প্রকৃত তিনটি ভগ্নাংশ। এবার বন্ধুরা আমরা 4 নম্বর প্রশ্নে যাই। বন্ধুরা দেখো 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 3 প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের 3টি করে গুণিতক নির্ণয় করতে বলেছে। বন্ধুরা আমাকে বলেছে আমি যে 3 যেই ভগ্নাংশটি পেয়েছি 3 নম্বর উত্তরে যে আমি 3টি প্রকৃত ভগ্নাংশ পেয়েছি এই প্রকৃত ভগ্নাংশের কি করতে বলেছে? 3টি করে গুণিতক বের করতে বলেছে। চলো বন্ধুরা আমরা 3টি করে গুণিতক বের করে ফেলি। বন্ধুরা দেখো আমি প্রথম ভগ্নাংশটি অর্থাৎ 3/4 এর 3টি গুণিতক বের করেছি। তাহলে 3/4 কে প্রথমে 2 দিয়ে গুণ করেছি, তারপরে 3 দিয়ে গুণ করেছি, তারপরে 5 দিয়ে গুণ করেছি। আবার তাহলে দেখো যখন আমি 3/4 কে 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 3 দুগুণ, আমি দেখো এই 2 আর এই 4 এর মধ্যে কাটাকাটি যায় না, কাটাকাটি গেলে কি হয়? নিচে একটা 2 থাকে অর্থাৎ 3/2 থাকে। তাহলে 3/4 কে যখন আমি 2 দিয়ে গুণ করি রেজাল্ট হয় 3/2। আবার দেখো 3/4 কে যখন আমি 3 দিয়ে গুণ করি গুণিতক হয় 9/4। 3/4 কে যখন 5 দিয়ে গুণ করি গুণিতক হয় 15/4। আবার দেখো 4/5 এর 3টি গুণিতক বের করব। তাহলে 4/5 এই ভগ্নাংশ যদি 3টি গুণিতক বের করতে হয়, আমি দেখো প্রথমটিকে 2 দিয়ে গুণ করেছি, তাহলে কি বের হয়েছে? 4 দুগুণী 8, 8/5। তারপরে আবার দেখো 4/5 কে 3 দিয়ে গুণ করেছে, কি বের হয়েছে? 3 4 12, 12/5। আবার 4/5 কে 4 দিয়ে গুণ করেছি, কি বের হয়েছে? 4 4 16, 16/5। আবার দেখো 3/5 কে আমি 3/5 এরও 3টি গুণিতক বের করেছি। তাহলে 3/5 কে প্রথমে 2 দিয়ে গুণ করেছি, কি পেলাম? 6/5। 3/5 কে 3 দিয়ে গুণ করেছি, কি পেলাম? 9/5। আর 3/5 কে 4 দ্বারা গুণ করেছি, কি পেলাম? 12/5। এভাবে আমি 3/4, 4/5 এবং 3/5 এই 3টি ভগ্নাংশের 3টি করে গুণিতক বের করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবার বন্ধুরা দেখো আমরা 5 নম্বর প্রশ্নটি দেখব। 5 নম্বর প্রশ্নে আমাকে কি বলা হয়েছে, 3 নংয়ে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। তাহলে বন্ধুরা দেখো আমাকে বলেছে যে 3 নংয়ে আমি যে ভগ্নাংশটি পাচ্ছি অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ, এই ভগ্নাংশটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলেছে। তাহলে 3 নংয়ে প্রাপ্ত আমার ভগ্নাংশ, তো আমরা 3টি ভগ্নাংশ আমরা পেয়েছিলাম তাই না, সেগুলোকে আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানিয়ে লসাগু বের করতে বলেছে। বন্ধুরা নিশ্চয়ই তোমরা লসাগু বের করা শিখেছো, আমরা এটি এখন করে দেখাবো। বন্ধুরা দেখো 3 নংয়ে প্রাপ্ত ভগ্নাংশগুলো হচ্ছে কি কি, 3/4, 4/5 আর 3/5। এগুলোকে আমার কি করতে বলেছে, এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তার মানে বন্ধুরা এর প্রত্যেকের হরকে আমার সমান বানাতে হবে। কিন্তু বন্ধুরা দেখো তো এই 3টি ভগ্নাংশের দিকে তাকাও, 3/4 এর হর হচ্ছে 4, 4/5 এর হর হচ্ছে 5, 3/5 এর হর হচ্ছে 5। এদের হরগুলো কি সেম? না বন্ধুরা, একই না। তার মানে আমাকে সমহর বানাতে হবে। সমহর বানানোর জন্য কি করতে হবে, প্রথমে এদের হরগুলো লসাগু করতে হবে। তাহলে আমি এই 3টা ভগ্নাংশের যে হর 4, 5, 5 এদের লসাগু বের করলাম, কত বের হলো 20। এই লসাগুর মাধ্যমে আমি কি করতে হবে, প্রত্যেকটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট বানাতে হবে। তাহলে দেখো বন্ধুরা আমি প্রথম ভগ্নাংশ নিলাম 3/4। এখন বন্ধুরা আমাকে এই 4 এর জায়গায় কি আনতে হবে, 20 আনতে হবে। তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে। আর তাহলে আমাকে যেহেতু নিচে 5 দিয়ে গুণ করেছি, উপরেও কি করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3×5 = 15 আর নিচে 4×5 = 20। তাহলে কি আসছে, 15/20। এরপরে আবার দেখো বন্ধুরা তৃতীয় ভগ্নাংশটি আমি ব্যবহার করলাম 3/5। তাহলে দেখো এই 5 এর জায়গায় আমার কি আনতে হবে, 20। তাহলে 5 কে কত দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব। আর যেহেতু আমি 5 কে 4 দিয়ে গুণ করছি, আমি উপরেও কি করব, 3 কে 3 এর সাথে 4 দিয়ে গুণ করব। তাহলে উপরে 3 এর সাথে 4 দিয়ে গুণ করলে হয় 12, আর নিচে 5 এর সাথে 4 দিয়ে গুণ করলে হয় 20। তাহলে 12/20। আবার দেখো বন্ধুরা 4/5এও আমার এই 5 এর জায়গায় কি আনতে হবে, এই 20 কে আনতে হবে। তাহলে 5 এর সাথে কত দিয়ে গুণ করব, 4। আর যেহেতু আমি নিচে 4 দিয়ে গুণ করেছি, উপরেও 4 দিয়ে গুণ করব, অর্থাৎ 4 এর সাথে 4 গুণ হবে 16 এবং 5 এর সাথে 4 গুণ হয়ে 20। তাহলে বন্ধুরা দেখো আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশ পাচ্ছি না, অর্থাৎ প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান। তাহলে প্রথমটি হচ্ছে 15/20, দ্বিতীয়টি হচ্ছে 12/20 আর তৃতীয়টি হচ্ছে 16/20। তাহলে বন্ধুরা এবার আমাকে কি করতে হবে, আমি তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করে ফেলেছি, এবার আমাকে কি করতে বলেছে, এদের লসাগু বের করতে বলেছে। তাহলে কি করব, লসাগু বের করার জন্য এই প্রত্যেকটি ভগ্নাংশের যে লব আছে না, যেমন এটার লব হচ্ছে 15, দ্বিতীয় এটার লব হচ্ছে 12 আর এটার লব হচ্ছে 16, এই প্রত্যেকটি লবের লসাগু বের করব। তাহলে 15, 12 এবং 16 এই 3টির লসাগু তুমি যদি বের করো কত বের হবে, 240। তাহলে এবার আমি যদি লিখি 3/4, 4/5 এবং 3/5 এই ভগ্নাংশগুলোর লসাগু সমান সমান কি করব, লবগুলোর লসাগুকে উপরে বসাবো এবং হরগুলোর লসাগুকে নিচে বসাবো। তাহলে আমি এই যে লব অর্থাৎ 15, 12, 16 এদের লসাগুকে উপরে বসাইলাম, অর্থাৎ 240 কে উপরে বসাবো, আর ভাগ দিয়ে নিচে কাকে বসাবো, হরগুলোর লসাগু অর্থাৎ 20। এবং দেখো 240/20 করলে আমার উত্তর কত বের হবে, 12। অর্থাৎ এই 3টি ভগ্নাংশের লসাগু বের হবে 12। তাহলে আশা করি বন্ধুরা তোমরা এই 5 নম্বর উত্তরটি বুঝতে পেরেছো। 5 নম্বর উত্তরে আমাকে বলা হয়েছে 3টি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট করে তাদের লসাগু বের করা, আমরা তাই করলাম।